নমস্কার। সহজ পাঠের সমস্ত দর্শককে আবার আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি ইন্দ্রাশিস আচারিয়া। নমস্কার ইন্দ্রাশিস দা। আমাদের আপনার ফিল্মের ঝুলিতে পার্সেল, পিউপা, বিলু রাক্ষস আমার ফেভারিট, এবং সম্প্রতি নিহারিকা আগের বছর রিলিজ করেছে। এই প্রত্যেকটা সিনেমা সমস্ত বিভিন্ন মানে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে এসছে, সমাদৃত হয়েছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা পরিচালকের পুরস্কার আপনি পেয়েছেন। কিন্তু তারপরে আমাদের মতো যারা কিছু মানুষ যারা আইটিতে কাজ করে বা 10টা 5টার কাজ করে, করতে করতে সিনেমা দেখতে দেখতে মনে হয় এরকম একটা সিনেমা আমি বানালে কেমন হতো, বিগ স্ক্রিনের স্বপ্ন দেখে। তাদের কাছে একটা ফেসবুকে খবর পাওয়া গেল হঠাৎই এই বছর যে ইন্দ্রশেষ আচার্য সিনেমার ফুল টাইম ডিরেক্টর থেকে এই রোল থেকে সরে এসে নিয়ে আবার আইটি তার প্রিভিয়াস জবে ফিরে গেছেন, কনসাল্টিং আইটি রোলে ফিরে গেছেন। এখান থেকেই শুরু করি যে মানে আপনার আপনার এরকম খুবই, আমি জানি না, মানে খুব কম দৃষ্টান্ত আছে যারা, আমি আমার জ্ঞানে হয়তো কম দৃষ্টান্ত আছে যারা এরকম সাকসেসফুল একটা পোর্টফোলিওর পরে সম্পূর্ণ আবার ব্যাক করে যাচ্ছেন। আপনি কি ব্যাক করে যাচ্ছেন, বা কি কি স্ট্যাটাস আপনার এই সিনেমার ব্যাপারে? হ্যাঁ, আপাতত আমি চাকরিতে ফিরে যাচ্ছি। কারণ চাকরিটা তো একটা ফুল টাইম ডিমান্ড করে, ফুল টাইম এবং ফুল কনসেন্ট্রেশন ডিমান্ড করে। তো সেক্ষেত্রে আপাতত আমি চাকরিতেই ফিরে যাচ্ছি, যদিও হাতে আমার দুটো ছবি আছে যেটা আনরিলিজ ছবি, যার পোস্ট প্রোডাকশন আমি হয়তো সময় নিয়ে করব এর ফাঁকে ফাঁকে, সেই ব্যাপারটা চলবে। আর নতুন ছবির কথা এই মুহূর্তে ভাবছি না, কারণ চাকরিতে অনেক সময় ডিমান্ড করবে বা করছে। আচ্ছা, এই মানে এখানে আমি এখনকার সিনেমা, বাংলা সিনেমার সিচুয়েশনটার সঙ্গে যদি আপনি রিলেট করি, যদি কারণই জানতে যেতে চাই যে কারণ কি বাংলা সিনেমা আপনাকে সেই বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমার ইনফ্রাস্ট্রাকচার, সেই রিটার্নটা কি আপনাকে দিতে পারলো না, সেই স্পেসটা কি আপনাকে দিতে পারলো না, যার জন্য আপনি আপনার প্রিভিয়াস জবে ফিরে গেলেন? বাংলা সিনেমা করতে আমি এসেছিলাম যে বিরাট এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, প্রচুর লোক আমার হল ভরিয়ে ছবি দেখবে, আমি যে ধরনের ছবি করবো ভেবে এসেছিলাম, সেটা আমার কোনোদিনই আশা ছিল না। কিন্তু আমি মনে করেছিলাম যে হ্যাঁ, একটা ইকোসিস্টেম তৈরি করতে পারলে আমার মোটামুটি চলে যাবে। আমার খুব একটা বেশি মানে হাই লিভিং স্টাইল নয় বা এরকম কিছু আমার এক্সপেকটেশন ছিল না। তো কিন্তু করতে আসায় দেখলাম যে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও কম, মনিটারি দিক থেকে ভীষণই কম আমার কাছে রিটার্ন আসছে, এবং বেশিরভাগ সময় কমিটমেন্টের ঠিক থাকে না এখানকার মানুষের। মানে আমি যাদের সাথে কাজ করছি তাদের অনেক জায়গায় অনেকে কমিটমেন্ট রেখেছেন, বা অনেক জায়গায় অনেকে কমিটমেন্ট রাখেননি। এবং যেখানে যেখানে কমিটমেন্ট রাখেননি সেখানে আমি খুব বিপদে পড়তে হয়েছে, কারণ আমার তো এমনি কোনো আর রোজগার নেই। তো নিজের রোজগার থেকেও চলে যাচ্ছিল অনেক টাকা। তো সেইটা একবার দুবার হতে পারে, কিন্তু সেটা বারবার ঘটছিল আমার সাথে। মেনলি আমি বলবো সিনেমার লোকে দেখার থেকে, সিনেমার ওই ওই ব্যবস্থা থেকে পরিবেশটা আমাকে একটুখানি আশাহত করেছে আর কি। সিনেমার এখানে বাংলার পরিবেশটা আমাকে আশাহত করেছে, বাংলার মানুষ অত আশাহত করেননি। কারণ আমি আমার মতো করে সিনেমা করে যে পরিচিতি পেয়েছি, যে মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা প্রায় বিরল। এবং খুব একটা কিছু আমি চারপাশে দেখিনি এরকম ভাবে ছবি করে এরকম ভালোবাসা পেতে, এত পুরস্কার পেয়েছি, এত জায়গায় ফেস্টিভ্যালে করেছি, এবং মোটামুটি একটা পরিচিতিও এসছে আমার। আমার ছবি দেখতে যখন হয় বা ফেস্টিভ্যালে আমার ছবি হয়, উপচে পড়ে দর্শক। জায়গা পাওয়া যায় না, দর্শকদের জায়গা দিতে পারা যায় না। তা হয়েছে এরকম, আমার ছবি প্রত্যেকটা ওটিটিতে বিক্রি হয়েছে, ভালো ব্যবসা করেছে। আহ, ফলে টাকা পয়সার দিকটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু আমি যেটা দেখলাম যেখানে মানুষের কমিটমেন্ট এবং পরিবেশ, এই দুটোর আমূল পরিবর্তন দরকার। যে আমাদের মতো ফিল্ম মেকারদের যারা কাজ করতে চাইছেন, সিরিয়াসলি কাজ করতে চাইছেন যারা, তাদেরকে একটা যোগ্যতা, একটা ইকোসিস্টেম তৈরি করে হবে। সেই ইকোসিস্টেমের অভাবের জন্য আমি সরে গেছি। ইকোসিস্টেম এটার জন্য দায়ী মানে কি? আমাদের মানে 100 বছরের দায়ী ইতিহাস বলতে, আমাদের ভারত। 100 বছর ইতিহাস একটা সময় হয়েছে, কিন্তু আমাদের তো স্বাধীনতাও এত বছর হয়ে গেল, তারপরেও তো আমরা নানান রকমের কিছু স্ট্রাকচার হয়েও আবার সেখান থেকে স্ট্রাকচার ভেঙে গিয়ে একটা অনেক জায়গায় বিচরণ করছি। ফলে সিনেমাটাও তাই একটা, হয়তো কোনো সময় একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল, কিন্তু সেই স্ট্রাকচারটা এখন খুব একটা স্টেবল নয় সামহাও। এই স্ট্রাকচারটা একটা রদবদল দরকার, ভীষণভাবে রদবদল দরকার এই স্ট্রাকচারটা, যাতে ইন্ডিপেন্ডেন্ট ছবি, ইন্ডিপেন্ডেন্ট বলে শুধু না,
যোগ্যতার যেন দাম দেওয়া হয় সেটা দর্শকের কাছে, কারণ যার কাছে টাকা আছে সে মানুষকে গিলিয়ে দিচ্ছে ছবি, এবং সেইটা হুম তো আমার অভিপ্রেত নয়। মানে মানুষ নিজের ইচ্ছে মতো ছবি দেখবে, মানে আমি পৌঁছতে পারছি না লোকের কাছে, এটা আমার দুর্বলতা বলবো, এটা আমি কারো দোষ দিচ্ছি না, কারণ আমার ওই আমার সেই জোরটা নেই মানুষের কাছে। মানে 10 লক্ষ মানুষের কাছে পৌঁছলে 200 জন হলে যান, স্বভাবতই হুম 10 লক্ষ লোকের 1 কোটি লোকের কাছে বলে 2,000 লোক হলে যাবে। এবার আমি 10 কোটি পৌঁছতে পারলে 2,000 অডিয়েন্স পেতাম, কিন্তু আমি হুম পৌঁছে পাচ্ছি হয়তো 50,000 লোকের কাছে, সেইখানে আমার অডিয়েন্সটা আমার কমে আসছে। কিন্তু তার সত্ত্বেও আমার কনভার্সন রেট বেশ হাই আমি বলবো। কিন্তু ওই যেহেতু আমি পৌঁছতে পারছি না সেই জায়গাটা, সেটা এখানকার স্ট্রাকচারের কিছুটা অভাব, সেখানে আহ, সহানুভূতি, মানে আমি সহানুভূতি বলবো না, এখানে যে পিয়ার যারা আছেন তাদের যে অকুণ্ঠ সাহচর্য পাওয়া যায়, যে আমরা যেমন অফিসে যেটা কর্পোরেটে হয় একটা ইন্ডাকশন প্রোগ্রাম থাকে, পিয়াররা যখন একসাথে কাজ হুম করে, টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের একটা বিরাট ঘাটতি এখানে আমি দেখেছি। যে একজন পরিচালককে আপাত দৃশ্যে সাহায্য করতে গেলে মনে হয় সাহায্য করছেন, কিন্তু বাকিরা খুব একটা, অন্যান্য প্রযোজক, অন্যান্য যারা সিনেমার সাথে যুক্ত, তারা এমন একটা চোখ বুজে ঘুমন, এই চোখ খুলে ঘুমন, যে তাদের জাগানো যায় না। ফলে আমার তো সেই সক্ষমতা নেই যে আমার ছবি নিয়ে আমি বিরাট জায়গায় গিয়ে একদম তুল পার করে ফেলবো এত টাকা দিয়ে। 5টা করে শো, আমার 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 শো হয় একটা করে শো পাবো আমি। একটা নাম করা ছবি এলে পার ডে, এতে একটা হলে 5টা শো থাকে, 4টে ঠিক শো থাকে, 3টে শো থাকে, সেখানে আমি একটা শো পাই। আমি বলবো না খারাপ হুম টাইমে পাই, ভালো টাইমেই পাই, কিন্তু যেহেতু আমার প্রচারের অভাব, সেহেতু আমার ক্যাম্পেইনিং এর অভাব, সেহেতু আমার ওইখানটা বিরাট একটা ল্যাকিং, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অর্গানাইজড নয় পুরো সেক্টরটা। একটা ভালো ছবি এলে যেভাবে লোককে কাছে পৌঁছবার জন্য যে একটা মানুষের হেল্প দরকার হয়, সেটা কেউ এখানে করেন না। আমি নিজেও বলবো না যে আমি খুব খারাপ ছবি বানিয়েছি, অন্তত 4টে ছবি রিলিজ হয়েছে, সেটা লোক দেখেছেন, প্রাণ ভরে দেখেছেন লোক। নিহারিকা 4বার দেখেছেন এমন লোকও আছে। আরেকটু যদি পৌঁছতে পারতাম, বা আরেকটু যদি সাহায্য পেতাম, একটু অর্গানাইজ হতো, সবকিছু হতো, ডিস্ট্রিবিউশনটা একটু অর্গানাইজ হতো, একটা স্ট্রাকচার হতো, একটু স্ট্র্যাটেজিক হতো, যেগুলোর বড্ড অভাব আছে। ফলে ওই জন্য হলো না আর কি, যেটুকু আমি এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি। বাট ঠিক আছে, আমি তার জন্য আমি ব্যথিত নই, দুঃখিত নই। আই হ্যাভ অ্যাচিভড। এটা তো মার্কেটিং এর কথা বললেন, পোস্ট প্রোডাকশনের সময় মানে শুটিং এর সময় আপনি ইনফ্রাস্ট্রাকচারের কি কোনো ঘাটতি দেখতে পেরেছেন? না, প্রসঙ্গত প্রসঙ্গত না। আজকে একটা সার্কুলার বেরিয়েছে, আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে প্রডিউসারদের 5 লাখ টাকা জমা করে দিতে হবে সিকিউরিটি ডিপোজিট গিল্ডের কাছে। আহ, হুম। সেইটা এই এই ধরনের বা ইউনিয়নের বিভিন্ন মানে বিভিন্ন টেকনিশিয়ানস ইউনিয়নদের দাদাগিরি ভোগ এই নিয়ে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম যে পরিচালকরা রাস্তায় নেমেছেন, অবরোধ সরি কর্মবিরতি ঘোষণা হয়েছিল। সেই সেই ব্যাপারে কি আপনি কোনো ইউনিয়নের কোনো দাদাগিরির শিকার হয়েছেন বা ইনফ্রাস্ট্রাকচার প্রোডাকশনের সময় দাদাগিরি মানে শুটিং এর সময়? দাদাগিরির শিকার হয়নি এই কারণে যে আমাকে ওই ইউনিয়নের নিয়ম মেনেই শুট করতে হয়েছিল, যেটা আমি প্রচন্ড বিরোধী। যে আমি হুম আমার ছবি করছি, আমি টাকা আনছি, আমি আমার মতো করে টাকা খরচা করছি, অথচ সেই টাকা কিভাবে আমি খরচা করব, কাকে দেব, সেইটা আরেকজন বলে দেবে, যার সাথে আমার ছবির কোনোভাবে সে স্টেক হোল্ডার নয় আমার ছবি। হুম এবার একজন উইদাউট হ্যাভিং এনি স্টেক ইন আওয়ার ফিল্ম cannot dictate terms and conditions that is not conducive to your business. কারেক্ট। সেটা কি করে সেটা হতে পারে, সেই ভেবে আমি 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 আপত্তি করি, এবং এখনো করব। আমার যদি 10 জন, আমি যদি একদিন মনে করি আমি 10 দিনের শ্যুটটা করবো, যেখানে আমার 5,000 টাকা খরচা হবে, সেখানে আমাকে 50,000 টাকা দিয়ে শ্যুট করতে হয়, তাদের নিয়ে যাওয়া, তাদের খাওয়ানো, তাদের রাখা, এই এত মানুষজনকে আমরা যে ব্যবস্থা করতে হয়, তাদের একটা খরচা আছে। আর ইট হ্যাজ সেই টু বি খরচাটা এস্থেটিক তো ডিসিশন বিরাট। যে হ্যাঁ, কাকে সেখানে কাকে নেবেন কাকে হ্যাঁ, আপনি নেবেন না। এবং সেখানে আমি যদি ক্যামেরা নিয়ে গিয়ে একজন আর্টিস্টকে নিয়ে গিয়ে আমি বলছি না কাউকে বঞ্চিত করতে, আমি রিসোর্স লোডিং এর কথাও এখানে বলেছি যে যতজন লোক দরকার ততজন লোককেই আমরা নেব, কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করবো, সেই টাকাটা নেগোসিয়েট করে ডিস্ট্রিবিউট করবো, যে আপনার এই 10 দিন লাগবে, এই আপনার রেমুনারেশন, 5 দিন লাগবে, এই আপনার রেমুনারেশন। এটা হলে ওনারা কাজও বেশি পাবেন হয়তো, কারণ 5 দিনের পর তো উনি ফ্রি থাকছে, অন্য একজনের অন্য কাজ করবে। তো যাই হোক, সে এটা অন্য তর্ক। তো সেগুলো এখানে বিশেষ ঝোপে টেকে না, এখানে ভীষণই একটা মনোপলি চলে মানুষের, এতে আমাদের কথা বিশেষ শোনা টোনা হয় না। এখানে কয়েকজন মাতব্বর আছেন, তাদের কথাই শোনে লোকজন, এবং সে মাতব্বরটা সেলফ প্রোক্লেম মাতব্বরও কিছু আছে, সব ক্ষেত্রেই আছে, ডিরেক্টরদের মধ্যেও আছে।
তো ওই জন্য আমি খুব এখন চুপ করে সাইলেন্টলি থাকি। আমি খুব একটা বেশি প্রতিবাদ বা কথা বলি না, কারণ অনেক মানুষ আছেন কথা বলার জন্য, তারা কথা বলছেন, হোপফুলি জাস্টিস নিয়ে আসবেন। আর এই 5 লাখ টাকা জমা দেওয়ার একটা কারণ দেখিয়েছেন যে অনেকে টেকনিশিয়ানের টাকা পান না। এটা সত্যি কথা, অনেক টেকনিশিয়ান টাকা পান না, আমিও পাই না। বহু মনে যে 5 লাখ টাকা ডিপোজিট রাখতে হয়, কিন্তু এটা অলরেডি নিয়ম আছে যে ফিল্ম যদি না ক্লিয়ার হয়, ডিউজ যদি না ক্লিয়ার হয়, তাহলে ফিল্ম সেন্সারে যেতে পারে না। একটা নো ক্লিয়ারেন্স সার্টিফিকেট, একটা সেন্স। এনওসি দিতে হয় প্রত্যেকটা টেকনিশিয়ানকে, ইনক্লুডিং ডিরেক্টর। তো সেটা তো আছেই, সেইখানে আবার 5 লাখ টাকা ডিপোজিট রাখার ব্যবস্থা কেন? তো দেখতে হবে ভেবে এটাকে। কারণ অনেকেই সত্যি করেই হ্যাঁ। কি টাকা পায় না, অনেকে চলে যায় বছরের পর বছর টাকা দেয় না, পড়ে থাকে, প্রডিউসাররা পড়ে থাকে, এই পরিচালকরা পড়ে থাকে, টেকনিশিয়ানরা পড়ে থাকে। তো সেটা ব্যবস্থা করতে হবে কিছু একটা। কিন্তু এইভাবে 5 লাখ টাকা ডিপোজিট রেখে একটা ছবি, যেখানে ছবির বাজারই 5 লাখ টাকা, ওটা খুব ডিফিকাল্ট সেখানে। তো এটা বিজনেসের জন্য খুব হেল্পফুল নয়। কেন দেবো, এই কেনর প্রশ্নটা উঠতে শুরু করেছে, এটাই ভালো ব্যাপার, ভালো দিক। আমার মনে হয় এই চ্যালেঞ্জ করছেন, এবং অনেক প্রথম যারা পপুলার পরিচালক, আমি প্রথম সারি কথাটা বলতে গিয়েও বললাম না, বিভিন্ন পরিচালক যারা সবসময় মিডিয়াতে থাকেন, বিভিন্ন অন্য বিষয়ে প্রতিবাদ করেন, তারা এই বিষয়েও নেমেছিলেন, ইউনাইটেড হয়েছিলেন। আমাদের লক্ষ্য থাকবে সেখানে। আপনি বললেন নিহারিকা 4 বার দেখেছেন, এরকম দর্শক আছে। বিলু রাক্ষস 3 বার দেখেছেন, এরকম দর্শক আছেন, তার মধ্যে আমি একজন। একটু থ্যাংক বিলু ইউ। রাক্ষসের প্রসঙ্গে আসি। এটা খুবই মানে বহু বছর, 7 বছর আগের সিনেমা। আমাদের সেই সময় সিনেমার কনটেক্সট থেকে দেখতে হবে, সেই সময় যা সিনেমা ছিল সেই কনটেক্সটের সিনেমা। আমি বলবো 7টা বছর পেরিয়ে গেছে, অনেকটা অডিয়েন্স ম্যাচুরিটি, ইন টার্মস অফ ম্যাচুরিটি অডিয়েন্সও চেঞ্জ হয়েছে। কি সিনেমা এক্সপেক্ট করছি, নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম এসছে, যার জন্য অনেক এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। কিন্তু আমরা দর্শকদের অনুরোধ করবো, 7 বছর আগে একটু যদি মনে করেন, বিলু রাক্ষস দেখার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছিলাম ইন্দ্রশিস দা আপনার সঙ্গে, তখন ফেসবুকে আমি রিভিউ লিখেছিলাম। আহ, আচ্ছা। সেটা খুব খুব পার্সোনাল, খুব পার্সোনাল একটা একটা ফিল্ম এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে। যে আমি নন্দনে দেখেছিলাম, আমার নন্দন সেই সেই সময় হলে এসেছিল। আমার কখনো কোনো একটা সময় মনে হয়েছে যে এই সিনেমাটা যেন আমার আমার মানে এটা যেন আমি হতে পারতাম, জয় সেনগুপ্ত যে একটা যে রোলটা, হুম হুম বিলুর হুম হুম। চরিত্রটা, সেটা যেন বেলুড়। আমি হতে পারতাম। এমন না যে সেই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে বা সেই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটবে, বাট তাও যেন বিলু কোনো কোনো কাজ করছে, সেটা কেন করছে আমি বুঝতে পারছিলাম। যেরকম আমি মানে এক্সাম্পল দিই, যেরকম বাথরুমের শাওয়ারের আয়রন পরিষ্কার করছে তার বাবার স্মৃতি মনে করার জন্য। হুম এবং আরো এছাড়া আরো আমি আর ডিটেলসে গেলাম না, এবং এবং একটা ইউটোপিয়ান সিকোয়েন্স আছে। আমার মনে হয় আমি ইন্টারপ্রিট করেছি দর্শক হিসেবে, সাজেনি সাজেনি রাধিকালো যে গানের সিকোয়েন্সটা, পুরো ফ্যামিলি রয়েছে, তার স্ত্রী রয়েছেন, তার পুত্র রয়েছেন, আমার মনে হয়। এবং একটা হট করে সিনেমার বাকি দৃশ্যায়ন হয়েছে ঘরের মধ্যে, ইনডোর, কিন্তু ওটা হয়েছে হট করে একখানা আমরা প্রাণ খোলা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছি। আমার ধারণা ডিরেক্টর হিসেবে বা আপনি গল্প বলি হিসেবে ওখানে একটা ইউটোপিয়ান সিকোয়েন্স দেখাতে চেয়েছেন, যে একজন মানুষ সেই বিলুর স্বপ্নে ভালো সময়, ভালো মেমোরি হতে কি হতে পারতো, হয়তো সেটা হ্যাঁ একজন সবাই হ্যাঁ। মিলে পারিবারিক গান গেয়েছেন। আচ্ছা, এই হোয়াট লাইফ কুড ইন্টারপ্রিটেশনটা হ্যাভ আপনি বিন। ভ্যালিড, হুম হোয়াট লাইফ কুড হ্যাভ বিন, আচ্ছা ওকে, হুম ভ্যালিডেট করলেন। তো হুম। এই এই জিনিসটা একটা, আমি আমি আর একটাও আমি তখনও লিখেছিলাম যে মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চির একটা আর্ট আছে, একটা একটা মানে বিশ্ববিখ্যাত, বিশ্ববন্দিত একখানা ছবি আছে, যে মোনালিসার যে ছবি, বলা হয় নাকি সেটা যে কোনো দিক থেকেই সেই ছবিটা দেখবেন, সেই ছবিটা মনে হবে যেন মোনালিসা আপনার দিকেই তাকিয়ে আছেন। এটা পরে আমি জেনেছি, এটা হচ্ছে একটা স্পুমাটো বলে একটা টেকনিক, এটা একটা পেইন্টিং টেকনিক। হুম। এটা আমার সেম আমার মনে হয়েছে যে এটা কি, এইটা কি, এই যে বিলু রাক্ষস, এই যে সিনেমাটা, আপনার কি এটা পার্সোনাল জার্নি? সিনেমাটা কি আপনার, এই সিনেমাটা কি পার্সোনাল আপনার অভিজ্ঞতা ফুটিয়ে তুলেছেন, নাকি এটা এতটাই ভাবে এরকম ভাবেই ভেবেছেন যেটা যেই দেখবে তারই এটা রিলেট করতে পারবে? সিনেমা কি পার্সোনাল হওয়া উচিত? এবং এই সিনেমা বিলু রাক্ষস কি পার্সোনাল ইন্টারপ্রিটেশন ছিল আপনার? যে কোনো আমার যে কটা ছবি আমি বানিয়েছি, প্রায় সবকটাই কোনো না কোনো জায়গায় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেখানে মিশিয়েছি। মানে সোর্স অফ যে এপিসেন্টার অফ হুম। থট প্রসেস, সেটা আমার পার্সোনাল থাকে সব কটা ছবিতে। অর্থাৎ হুম। বিলুতেও ছিল, কিন্তু তারপরে নানান রকম ইমাজিনারি ডালপাল তো ছড়াতে হয়েছে।
সেটা ছড়িয়েছি। তবে ওই যে পেন, এই যে আমার মনে হয়েছে এই শহরটা শেষ হয়ে যাচ্ছে, সেটা আমার 10 বছর ধরে মনে হয়, আজকে হুম, বলে মনে হয় না, আজকে তো বেশি মনে হয়। যে শহরে আমি বড় হয়েছি, যে মফস্বলে আমি বড় হয়েছি, যে পরিবেশে আমি বড় হয়েছি, সেই পরিবেশটা আস্তে 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 চলে যাচ্ছে। এবং এটা একটা অদ্ভুত মোমেন্ট যেটা আমার থেকে চলে যায়, যে আজকে আমার ছেলে বড় হচ্ছে, আমার প্রত্যেকটা ছেলের মোমেন্টস কে মনে হয় এই মোমেন্টস জাস্ট হারিয়ে গেল, আর কোনোদিন ফিরবে না। তো এই শহর থেকেও হুম, আস্তে আস্তে আজকে আজকে ট্রাম বন্ধ হয়ে গেছে শহর থেকে। যে এই যে মোমেন্টস, এই মোমেন্টস নিয়ে ভাবার লোক খুব বেশি আর নেই, আছেন তারা আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন, মানে পিছিয়ে পড়ছেন মানে তারা প্রোগ্রেস, মানে নিজেরা এগিয়ে আসছেন না। তো বিলুর ক্ষেত্রে আমার সেটা মনে হয়েছিল যে আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার নদীর পাড়ে বসে চা খাওয়ার ইচ্ছে, আমার নদীর পাড়ে ঘুরে বেড়াবার ইচ্ছে, আমার পুরোনো বাড়ির দালানে ঘুরে বেড়াবার ইচ্ছে, সিঁড়িতে বসে থাকার ইচ্ছে, আমার পুরোনো প্রেমিকার সাথে দেখা করার ইচ্ছে, তার গায়ের গন্ধ নেবার ইচ্ছে, আমার যেসব কাকা মামি ছোটবেলায় দেখে বড় হয়েছি তাদের একবার দেখার ইচ্ছে, এগুলো সবকিছু যখন একসাথে চলে আসে, তখন আমি নিজেকে অ্যাজ এ ডেমন, অ্যাজ এ মনস্টার বলছি, মানে এত খিদে কেন একটা মানুষের জীবনে, এত কাল্পনিক খিদে কেন, মানে যে মানুষের পাওয়া সম্ভব নয় এটা। ক্রাক্স অফ দ্য হুম, থট এটাই ছিল। অথচ যে ছেলেটা গান নিয়ে বাঁচতে চেয়েছিল, যে ছেলেটা এই সমস্ত স্বপ্নগুলো নিয়ে বাঁচতে চেয়েছিল, সেটা কোনো অন্যায় করেনি, একটা সময় সত্যিই ছিল। আমরা তো একটা সাংঘাতিক ট্রানজিশনের মধ্যে দিয়ে বেড়ে উঠছি। আমরা শুরু করেছিলাম ক্যাসেট প্লেয়ার দিয়ে, টেপ রেকর্ডার দিয়ে, হুম, আজকে জেন জেন এআই এসে গেছে, মানে কোথা থেকে কোথায় উত্তীর্ণ হচ্ছি আমরা, বসতে পারছি না, স্থির হতে পারছি না কোথাও। আমরা নদীর ধারে গেলাম একটা টেকনোলজি নিয়ে, ফিরছি আর একটা টেকনোলজি নিয়ে। ওই বসে থাকার মধ্যে কত কিছু পাল্টে গেল, আমার মাথায় ঘুরছে আমাকে এর মধ্যে এত কিছু শিখে ফেলতে হবে, এর মধ্যে আমাকে চাকরিতে এগিয়ে যেতে হবে, এর মধ্যে আমাকে জীবনে জিতে ফেলতে হবে। সম্ভব নয়। মানুষ প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে অন্ধকার মানুষকে গ্রাস করছে। মানুষ দেখাচ্ছে সে খুব হ্যাপি, সে খুব, প্রত্যেকটা দিন সে গাড়ি কেনার পেছনে দৌড়চ্ছে, ইএমআই পেছনে দৌড়চ্ছে, বাড়ি কেনার পাশের লোকটাকে দেখছে। এই জীবনটা ঠিক তখন থেকে আমাকে একটু ভাবাতো, ভীষণ ভাবে আমার কষ্ট হতো এই জীবনটা দেখে আর কি। আমি নিজেই জীবনটা নিতে পারতাম না খুব একটা, আজও যে পারি তাও নয়। কিন্তু এই জীবনটা থেকে বিলু রাক্ষসের একটা জেনেটিক ভাবনা আমার মাথায় এসেছিল, সেখান থেকে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে মুহূর্ত চলে যাচ্ছে, সেই মুহূর্তগুলো আর ফিরছে না, অথচ আমি ফেরাতে চাই। অথচ যে মুহূর্ত আমার কাছে আজকে আসছে সেই মুহূর্ত আমার ভালো লাগছে না। আমি সেই পুরোনো বাড়িতে বন্ধু বান্ধব চাই, সেই পুরোনো বাড়িতে বাবার পায়ের শব্দ চাই, সেই মায়ের মাছ ভাজার শব্দ চাই। তো দিস অল অ্যাকচুয়ালি অ্যামালগামেটেড ইন দ্য থট প্রসেস। তো সেখান থেকে বিলু রাক্ষস, ইটস নট দ্যাট অটোবায়োগ্রাফিক্যাল, ইটস কোয়ার্টারলি অটোবায়োগ্রাফিক্যাল, নট ইভেন সেমি। হুম, হুম। বাট হ্যাঁ, সোর্সটা নিজের ভেতর থেকে আসা। এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং হয়তো আমার মনে হয় স্পৃহার থেকে আপনার যা হ্যাঁ, উইশেস ওই যে সেটা থেকে মোমেন্টস, আমার আপনি আমার কল্পনা, আমার ভাবনা থেকে করা ছবি, হুম, একদমই। আচ্ছা যেখানে একটা শেষটা একটা আমি জায়গায় দেখিয়েছি যে হুম, যে বিলু আর ফিরে আসার কোনো জায়গা নেই, দের ইজ নো পাথ অফ রিটার্ন। সে যখন বুঝতে পারছে যে আমাকে বাবা মার কাছে আবার ফিরে যেতে হবে, আমি খুঁজছি, আমি সারা পৃথিবীতে বড্ড একা আমি, হুম, এইটাই ভবিতব্য। মানে আলটিমেটলি কেউ আপনার নয়, কেউ কিচ্ছু নয়। আজকে দেখুন, আজকে এত আন্দোলন হচ্ছে, এত যে মেয়েটি চলে গেল তার বাবা মা আজকে একলাই বসে থাকবেন একটা সময় পরে। হ্যাঁ, 1 মাস 2 মাস আন্দোলন চলবে, মানুষ আহ, কথা বলবে, তারপরে সবাই নিজের কাছে ব্যস্ত হয়ে যাবে। ইতিমধ্যে পুজোর, একদম পুজোর হই 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 ব্যাপার তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে দেখবেন একদমই চলে গেছে। সেই দুজন মানুষ সেই মুহূর্তগুলো দিয়ে বেঁচে থাকবেন যারা ওই মেয়েটির মুহূর্তের সাক্ষী ছিল। তার ছোট ছোট চলা, তার কথা বলা, তার বড় হয়ে ওঠা, তার পড়াশোনা করা, বাবাকে জড়িয়ে ধরা, মাকে জড়িয়ে ধরা, সেই মুহূর্তগুলোতেই বেঁচে থাকে। সেই মুহূর্তগুলো নিয়েই তারা থাকবেন, ভালো থাকুন। কিন্তু আমাদের সমাজ, আমাদের সময় এগুলো নিয়ে খুব একটা ভাবিত নয়, ব্যথিত নয়। আমাদের ভেস্টের ইন্টারেস্ট অন্য, আমরা অন্য পথে চলেছি, অন্য পথে যাচ্ছি। That's all. এটা কি আমি একটু অফ টপিক যাই, যেহেতু আপনি এই প্রসঙ্গে আনলেন যে বিস্মৃতি কি মানুষের, মানে এই যে বিস্মৃতি মানুষের কি এটা মাস সাইকোলজির কি এটা একটা সময়, মানে প্রোগ্রেসিভ সময় প্যাটার্ন, মানুষকে মানে এটা কি বিস্তৃতি করতে বাধ্য করছে। তো আমি যদি ভুলে না যাই, কালকে যদি আমি টেপ রেকর্ডারের দুঃখে বসে থাকি, তাহলে আমার মিউজিক শোনাই হবে না। ঠিক বিস্তৃতিটা বাধ্য হচ্ছি আমি। আমি যদি কালকে ফ্লপির দুঃখে বসে থাকি, আমার বড় ফাইল আমি তো নিয়ে কোনদিন কাজই করতে পারবো না। হুম, আমার চিঠি লেখার, আমি যদি আজকে নিজে চিঠি লিখতে যাই, আমি হেরে যাবো এআই এর কাছে। তাহলে আমার বিস্তৃতিটা দরকার এখন। আর বিস্তৃতি দরকার মানে আমার ক্ষয়ও হবে সেখানে। সেই ক্ষয়টাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে।
এবং সেই ক্ষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারলে আপনি টিকে থাকবেন। হ্যাঁ, আপনার দুঃখ বেদনা প্র্যাকটিক্যালিটি অনেক বেড়ে যাবে, কিন্তু আপনার যে আর একটা সাইড সেটা আস্তে আস্তে ক্রমশ শক্ত হয়ে উঠবে। সমস্ত যেটা আমার কাছে বেঁচে থাকার খুব পরিপন্থী, বাট আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। এটা কি মডার্নাইজেশন বলে, এটা কি এগিয়ে যাওয়া বলে, জানি না বলে কিনা, এখন তাই বলছে আর কি। চারপাশের সময়, চারপাশের জায়গা, মানুষের আহ, কিছু মানুষকে নিয়ে অদ্ভুত উল্লাস আমাকে খুব অবাক করে, যে মানুষ সত্যি করেই বোধহয় এরকমই মানুষ চান, অথচ কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এরকম মানুষকে নিয়ে উল্লাস হতে পারে। হচ্ছে, হোক, আমরা হোক। যা ডিজার্ভ করি সেটাই আমরা পাই। সেই এই প্রসঙ্গে একটা একটা আমাদের মানে বিল্লু রাক্ষসের প্রসঙ্গে ফিরে আসি যদি, সেখানে যে যে বিষয় নিয়ে আমি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটা এই এই যে কোনো মানুষই দেখুন, আমার মনে হয়েছে এটা যে আমার সঙ্গে ঘটনাটা ঘটছে না, আমার সঙ্গে ঘটবেও না হয়তো, কিন্তু আমার তাতেও রিলেটেবল লেগেছে। এই এই যে কোনো আর্ট ফর্ম পার্সোনাল হওয়ার কি দায় থাকে? মানে আমি একটা একটা ভিডিও দেখছিলাম পুরনো, একটা সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেছেন যে এই এই যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি, যে কোনো ক্রিয়েটিভ হাঙ্গার আসে হচ্ছে যে কোনো একটা মানসিক খামতির থেকে। মানে বলছে নাকি, মানে উনি এতটাই এগিয়ে গিয়ে বলছেন এই কথাটা, যে বলছেন যে এটা সম্পূর্ণ একজন মানসিকভাবে সুস্থ মানুষ কখনো ক্রিয়েটিভ হতে পারবেন না। ক্রিয়েটিভিটি আসেই হচ্ছে নাকি একটা খামতির থেকে, আপনার ভেতরে একটা যে কোনো খামতি হচ্ছে সেটা পূরণ করছেন আপনি সিনেমার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করেন। আপনার একটা সাক্ষাৎকারে, পুরোনো সাক্ষাৎকারে আমি দেখেছি, আপনি বলেছেন যে আপনি যখন একটা ট্রেন দিয়ে যাচ্ছেন, ট্রেনে করে যাচ্ছেন, আপনি যখন একটা ছেলেকে দেখছেন সাইকেল নিয়ে স্কুলে চলে গেল, স্কুল বাড়িটা দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ফাঁকা মাঠের মাঝখানে একটা বাড়ি, সেই বাড়িতে আপনার থাকতে ইচ্ছে করে। আবার বুর্জ খলিফার টপ ফ্লোরে আপনার থাকতে ইচ্ছা করে। এই পার্সোনাল অ্যাম্বিশন, এই পার্সোনাল উইশ, এই এইটা এই এই যে ডাইকোটমিটা রয়েছে আপনার মধ্যে, এটাও আপনি মনে করেন যে সিনেমার মধ্যে দিয়েই একমাত্র বাঁচা যায় এই জীবনটা। হ্যাঁ। তো হুম। সিনেমার কি এখান থেকে আমার প্রশ্ন, যে সিনেমার কি পার্সোনাল হওয়ার দায় থাকে, বা সিনেমা কি একমাত্র পার্সোনালি হওয়া উচিত, নাকি সিনেমা আপনার পার্সোনাল ফিলিং এর বদলে যেটা সোশ্যালি রেলেভেন্ট সেই জিনিস নিয়ে কথা বলা উচিত মোর? কারণ ধরুন আমি আরেকটু যদি অ্যাড করি, যে ধরুন যে যে সময়, যে এই সময় যে টপিক, এই সময় ধরুন আমি একটা মানে একটা গোয়েন্দা গল্প খুব চলছে এখন, গোয়েন্দা গল্প নিয়ে সিনেমা করলে বা থ্রিলার সিনেমা করলে সেটা মোটামুটি একটা ফুটফল আর্ন করতে পারে। কিন্তু সেই টপিক নিয়েই যদি সমস্ত চিত্র পরিচালকরা সেই টপিক নিয়েই সিনেমা করেন, তাহলে আমরা বৈচিত্র্য হারাবো, অনেক মণিমাণিক্য হারাবো আগে আমরা যেরকম পেয়ে এসেছি। তো আপনার মতটা কি? আপনার মতে কি সিনেমা পার্সোনাল হওয়া উচিত, নাকি মানুষ কি চাইছে সেটা দেখে আপনার সিনেমা বানানো উচিত? কোনোটাই নয়। সিনেমা হওয়া উচিত, ডিরেক্টর যাতে কনভিন্সড হচ্ছেন, যেটা দেখাতে চাইছেন। আমি বলসেভিক রেভলিউশন দেখাতে চাইছি, সেটা তো পার্সোনাল হুম। নয়, সেটা তো ঐতিহাসিক। লেনিন থেকে স্টালিনের উত্থান দেখাতে চাইছি। তার তাকে প্রশ্ন করতে পারি, আমি তার পরেও থাকতে পারি, হোয়াট এভার। আমি ঐতিহাসিক বিষয় নিয়ে ছবি করতে চাইছি, ওয়ার্ল্ড ওয়ার 2 করতে চাইছি, সেখানে মানুষের পার্সোনাল অ্যাগনি দেখাতে চাইছি, এটা একটা বিষয় হতে পারে। অথবা সেখানে আমি ঐতিহাসিক ইন্টারপ্রিটেশনের উপর ছবি দাঁড় করাতে চাইছি। কোনোটাই আমি বলবো না। সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি পার্সোনাল, আমি যে জীবনটাকে মিস করি, আমি বারবারই বলেছি আমার দর্শনটা সিনেমায়, আমি যে জীবনটাকে ধরতে চেয়েছি সারা জীবন ধরে, হয়তো ধরা সম্ভব নয়, আমি তার পেছনে দৌড়েছি। হুম। হুম। আমি সেই জন্য সিনেমা দিয়ে আমি ওই জীবনটাকে আমি সম্পৃক্ত করি, যে জীবনটা আমার ইচ্ছে ছিল বাঁচার, বাঁচার নয়, মানে যে জীবনটা আমি ডাইমেনশন গুলো চোখের সামনে দেখতে পাই, বুঝতে পারি, অথচ সেখানে পৌঁছানো সম্ভব নয়, সেখানে যাওয়া সম্ভব নয়। মানুষের তো অনেক অ্যাক্টিভিটিস থাকে, অনেক ইনস্টিংক্ট থাকে, অনেক ডাইমেনশন থাকে। আমাকে যদি চেরা হয়, আমার ভাবনা চিন্তা চেরা হয়, তাতে আমার কালো দিক, আমার সাদা দিক, আমার ধূসর দিক, এর মধ্যেও 50টা শেড আমি পাবো। এর মধ্যে শেডের মধ্যেই আমি চরিত্রগুলোকে নির্বাচন করি, তারা এর মধ্যেই ঘোরাফেরা করে, এটার থেকেই রং ছড়ায়, কিছুটা বাড়ে কিছুটা কমে। আমার ব্যক্তিগত ছবির দর্শন সেইটুকুই। এবার অন্য একজনের দর্শন আলাদা হতেই পারে, মানে সিনেমার কোনো পার্টিকুলার ডেফিনেশন তো হতে পারে না। যার যেমন ইচ্ছে সে সিনেমা করবে, এবং আমার তাতে কোনো আপত্তিও নেই। মানে আমার ব্যক্তিগতভাবে আমার কিছু থাকলে যায় আসে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই সেখানে।
আচ্ছা, হয়তো এটা এই কথাটা হয়তো শিল্পের যেকোনো শিল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। শিল্পের কোনো ডেফিনিশন হতে পারে না, এবং না। বলা হয় যে শিল্প যুগে যুগে এরকমই হয়েছে যে একটা ডেফিনিশন তৈরি হওয়ার চেষ্টা হয়েছে এবং কেউ একজন এসে সেই ডেফিনিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়েছেন, সেটা আর একটা হুম, শিল্পর ফর্ম নিয়েছে। হুম, আপনার সিনেমার জার্নি যদি আসি, যে মানে আমি উল্টো দিক থেকে শুরু করলাম, যে আমি শুরু করলাম যে এখন আপনি হুম, 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 সিনেমাকে আপনার মূল পেশার থেকে সরিয়ে আপনি অন্য একটা মূল পেশায় গেলেন, কিন্তু হুম, 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 আপনার তো এই যে এখন যে চাকরিটা করছেন সেই চাকরি সেই পেশাতেই আপনি ছিলেন, সেখান থেকে আপনার হঠাৎ, যদি এরকম বলি, সিনেমা বানানোর ভূত আপনার মাথায় চাপলো কি করে? এবং ভূত তো সবার, আমাদের কম বেশি অনেক বাঙালির মাথাতেই যেরকম কবিতা লেখার ভূত একটা সময় একটা বয়সে চাপে, ঠিক সেরকমই সিনেমা বানানোর ভূত অনেক বাঙালি, অনেক সংস্কৃতি মনস্ক মানুষের মাথাতেই চাপে হয়তো। কিন্তু হুম। শেষ অবধি আপনি সিনেমাটা বানিয়ে ফেললেন এবং চাকরিটাও আপনি ছাড়লেন। এই এতটা এই ভূতটা এতটা কতটা কিভাবে ঘাড়ে চাপলো আপনার? সিনেমা বানাচ্ছি কেন সেই উত্তরটা তো আমরা আলোচনা করে ফেললাম, যে এক জীবনে বহু জীবন বাঁচা যায় এবং আমি এই জীবনটাকে মিস করতে চাই না। আমার মনে হয় জীবন খুবই ছোট্ট, শেষ হয়েও আসছে। সূর্য মাথার উপর উঠছে, এবার ঢলে পড়ছে। তো এর মধ্যে আমার দিনের কাজগুলো গুটিয়ে নিতে হবে। আমি এমন বিরাট চাকরি করি না যে আমি আমি একটা ক্রুজ কিনবো, আমি একটা প্লেন কিনবো, আমি একটা বিরাট গাড়ি কিনে সারাদিন ঘুরে বেড়াবো। ফলে আমি সচ্ছল ভাবে যে রোজগারটা করতে পারি সেটা করছি। তারপরে মাইনে বাড়লে, উন্নতি হলে ওই একই থাকবো, টাকাটা ব্যাংকে জমবে। আমি সেইটুকু ট্রাঙ্কেট করেছি নিজের জীবন থেকে, করে আমি সিনেমাটা করতে চেয়েছিলাম। যে এই এবার মানসিক ভাবে আমি একটু শান্তি চাই। আমি একটা কিছু যেটা করতে চাইছি সেটা দেখে এভালুয়েট করে আমি আদৌ করতে পারি কিনা। করতে গিয়ে দেখলাম আহ, আমি উৎসাহিত হলাম। মানে প্রথম ছবি নেটফ্লিক্সে বিক্রি হলো আমার। বুদ্ধদেব দাশগুপ্ত আমাকে বললেন যে 25 বছরে এরকম বাংলা ছবি আমি, মনে পড়ছে না করেছো কিনা, এবং প্রচুর প্রশংসা পেলাম। তারপরেও আমাকে, তারপর ব্যাক ও শুরু হলো। তারপর পিউপা তো একটা বিরাট সাকসেস পেলো, সিসিএফএ পেলো, হ্যানো ইন্টারন্যাশনালে গেল, প্রচুর জায়গা থেকে অ্যাওয়ার্ড পেলো, ডাব্লিউবিএফজে পেলো। প্রায় 17টা অ্যাওয়ার্ড হুম। পেয়েছে সারা এতে, কুনমিং থেকে বেস্ট চায়না এতে বেস্ট ফিল্ম পেলো। তো এত সাকসেস, সেটা অ্যামাজন প্রাইমে গেল, সেটা লোকে এত এত কথা বলে, ফলে উৎসাহিত হয়ে গেলাম। তখন তখন থার্ড ছবি পার্সেল বেস্ট ডিরেক্টর পেলাম। সাউথ ওয়াশিংটন ডিসি থেকে বেস্ট অ্যাক্ট্রেস পেল ঋতুপর্ণা সেনগুপ্ত। তারপর ডায়ারামা থেকে বেস্ট ফিচার ফিল্ম পেলাম। তো সেইটা, তারপরে আমি মনে করলাম আমি একটু সিরিয়াসলি ছবিটা করি, অ্যাটলিস্ট ছবির প্রতি দায়বদ্ধতা যদি না দেখাই কিছুদিনের জন্য, তাহলে আমার ছবির প্রতি জাস্টিস করা হবে না। তখন আমার হাতে নিহারিকা করছি, আমি নিহারিকা ভীষণ কষ্ট করে আমাকে করতে হয়েছে সত্যি কথা। 17 জন প্রযোজক, তাদের টাকা ঢুকে গিয়েছিল। ওই সময় আমার অফিসে, আমি অফিস থেকে আমি ছেড়ে সিনেমায় মানে কনসেন্ট্রেট করি। তখন মনে হয়েছিল সার্ভাইভ করে যাব, 3টে 4টে ছবি আমার হাতে ছিল। তো নিহারিকাটা ভালো রেসপন্স করলো, নিহারিকা বেস্ট ফিল্ম ফেয়ার পেলো বেস্ট বেঙ্গলি ফিল্মের, সেটাও হলো। তো যাই হোক, তো ইন দ্য মিন টাইম যেটা হলো সেটা দেখলাম, ওই যেটা বললাম শুরুতেই, যেটা বললাম যে কমিটমেন্ট এবং পরিবেশ আমাকে একটুখানি ব্যতীত করলো। যে যে পরিবেশটা আমি এক্সপেক্ট করেছিলাম, একটা সংঘবদ্ধ মানুষের একসাথে থাকা, একসাথে চলা। হেরে গেলে কি হয়েছে, মানে 10টা মানুষ তো হাতে হাত ধরে থাকলে হেরে যাওয়াটাকে অ্যাকসেপ্ট করা যায়। হেরে যাওয়ার কথা বলবো না, মানে ওই সময়, কিন্তু সেই হাত ধরার লোক বা সংঘবদ্ধ হবার লোক এই ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। এখানে কয়েকজন লোক আপনার কয়েকজনের হাত ধরেন, তাদের ভেস্টেড ইন্টারেস্টে ধরেন, বাকিদের কিছু যায় আসে না, যতই ট্যালেন্টেড হোক, যাই হোক। কিন্তু আমার ট্যালেন্ট নিয়ে এই বলছি না, হাত, যে কেউ এর ক্ষেত্রে না না, এটা প্রযোজ্য আর কি। এই হাত ধরার যে আমরা ছবি দেখতে পাই, সেটা কি পিআর এক্সারসাইজ? আমরা দেখতে পাই যে একজন পরিচালক আর একজন পরিচালকের ছবি প্রমোট করছেন, বা একজন না, আমি অ্যাক্টর সেই হাত একজন ধরার কথা অ্যাক্টরের। বলছি না, সেইটা আমার ক্ষেত্রে অনেক পরিচালক করেছেন, প্রযোজক করেছেন। তারপরে একটা সময় আসে যখন, সরি, যখন একটা ডাল সময় চলে বা ল্যাকলাস্টার টাইমিং যখন থাকে, একটা প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে থাকে প্রত্যেকটা, তখন আমি দেখেছি বহু মানুষকে কাজের জন্য ফোন করলে কেউ ফোন তোলেন না। এবং ব্যবহারটা খুবই নট অ্যাকসেপ্টেড আর কি। এই মানুষ, আমি কেন সেই ব্যবহার নেবো আপনার থেকে? আপনি আমার থেকে এমন কিছু বড় কিছু করেননি যে এত বড় ব্যবহার করবেন আমার সাথে। এটা আমার কাছে একটা চেন রিয়াকশন হচ্ছে। প্রযোজক থেকে শুরু করে পরিচালক অনেকেই করতেন, যে নর্মালি, মানে কেন করতেন আমি জানি না, মানে এটা আমার কাছে শিক্ষার অভাব মনে হয়, রুচির অভাব মনে হয়। যারা ফোন করে, ফোন ধরেন না, ফোন কল ব্যাক করেন না,
আমি তো কাজেই করি, যদি গল্প করার জন্যও করি, তারও তো মনে হয় আচ্ছা ঠিক আছে 1 মিনিট কথা বলি। তো এই ব্যাপারটা সামনে দেখা হলেও একটা কোল্ড রিয়াকশন, এগুলো ভীষণভাবে আমার মনে হয়েছিল একটা সময় চলে আসছে। তো বেসিক্যালি আমি আমি আবার হয়তো ফিরবো, আবার হয়তো কাজ করব, জানি না কতদিন কি করব। তবে আবার এটা ভালো কি নেই, প্রচুর ভালো মানুষ আছে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, যারা আমার খারাপ সময় অসম্ভব আমার পাশে দাঁড়িয়েছেন। আহ, অভিনেতা অভিনেত্রী পরিচালক সবাই দাঁড়িয়েছেন। কিন্তু ওই বলে ভেক্টর কম্পোনেন্ট যেটা হয় আর কি, মানে ভালো খারাপ ভেক্টর কম্পোনেন্টটা খারাপের দিকটা আমার ব্যক্তিগতভাবে একটু অসুবিধা হচ্ছিল ওই সময় টিকে থাকতে। তাই জন্য এখন আমি চাকরিটা বেছে নিয়েছি। আপনার সিনেমা দেখার তো একটা মানে ইলাবোরেটেড এক্সপেরিয়েন্স আপনি তো করেছেন। আপনি আর একটা একটা সাক্ষাৎকার দেখছিলাম যে আপনি বোধহয় আফ্রিকা বা কেনিয়াতে ছিলেন কিছু সময়। সেই সময় নাইজেরিয়াতে আপনি, ছিলাম, কেনিয়াতে ছিলাম, হ্যাঁ। আচ্ছা, সেখানে আপনি সেই সময়টা কাটিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন সিনেমা দেখার জন্য। সেইটা কি আমি মানে এখন যারা যারা সিনেমা বানাতে চায়, অ্যাসপায়ারিং চিত্র নির্মাতারা, তারা কি সিনেমা দেখাটাকে হ্যাবিট করা উচিত, নাকি তাদের এই থট প্রভোকিং কোনো কোনো চিন্তাধারা, কোনো সাহিত্য, সেই সব সেটাকে কালচার করা উচিত? আপনার না, নতুন যে চিত্র কোনো পরিচালকদের কিছু, জন্য না আমি ওটা ওটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বাট আমি রেকমেন্ড করবো ছবি দেখার কথা। কারণ যে কোনো শিল্পর একটা নিজস্ব ভাষা তৈরি হতে, সারা পৃথিবীতে কি ভাষা তৈরি হচ্ছে সেই ডেটা হুম, লুক আপ টেবিলটা থাকা উচিত তার কাছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য, যে একাকিত্ব কিভাবে সারা পৃথিবীতে দেখানো হচ্ছে, একটা একটা গেট টুগেদার কি করে সেলিব্রেট করা হচ্ছে, তার ভাষা কি, তার সিনেমাটিক ল্যাঙ্গুয়েজে কিভাবে দেখানো হচ্ছে, কিভাবে গ্রিফ কে হ্যান্ডেল করা হচ্ছে, এই ভাষাগুলো যদি আমার জানা থাকে, আমি একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে, খুব ম্যাচিওর একটা ব্রেন দরকার সেগুলোকে মিসম্যাচ হ্যান্ডেল করার জন্য। অ্যাজ এ এবার আমি রিজিওনাল ছবি করছি, বাঙালির সেই, আমি সেই ক্রাফটিং এর সাথে আমাদের ক্রাফটিং মিশিয়ে একটা দারুণ ব্যাপার করতে পারি। এবং তার জন্য আমার সারা পৃথিবীর ভাষাটা জানা দরকার, কোথায় কি কাজ হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকেই আছে কিচ্ছু না জেনে কিচ্ছু না পেয়ে খুব ভালো ছবি বানাচ্ছেন, সেটা আমার কিছু বলার নেই। তো কিন্তু আমার মনে হয় একবার দেখে রাখাটা ভালো। তাতে কি হয় যে, এবার কি হয়, দর্শকেরও সেটা দায় বর্তায়, সারা পৃথিবীতে কেমন ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে সেটা দেখুন। মানে একটা সিনেমাকে দুম করে খারাপ বলে দিলেন, আর সেই সিনেমায় যখন অন্য একজন পরিচালক, বিদেশি পরিচালক বা দেখছেন গিয়ে মুভিতে বাইরে, তখন বলছে আহা কি বানিয়েছে। কারণ আপনার তখন দেখার চোখটাই ছিল না যখন আমার ছবিটা এইভাবে দেখছেন। কারণ আমি তো ওই ভাষাটাই কিছুটা হলেও আহ, করার চেষ্টা করছি, ভাষা হয়তো ঠিকই করেছি আমি, কিন্তু আপনার অভ্যেস নেই সেই ভাষা বোঝার, আপনি যে ভাষা বোঝেন না সেখানে কথা বললে আপনার বোরিং লাগবে। ফলে আমাদের ওই দশাটা হয়েছে, অর্থাৎ অনেকে ভাষার ছবি, আমরা দর্শকরা সব ভাষার ছবি যেহেতু বোঝেন না বা দেখার সুযোগ হয়নি, আমি বোঝেন না কথাটা বলা হয়তো হার্শ হবে, সুযোগ হয়নি বা দেখার ইন্টারেস্ট পান না, অথচ যে পরিচালক সেই ভাষাতে ছবি করছেন সেটা যদি ঠিকঠাকও করেন তাহলেও উনি বোর ফিল করবেন। আপনি যত ভালোই স্প্যানিশ গান বা স্প্যানিশ আবৃত্তি করেন না কেন, যদি আমি না বুঝি সামনে দুটো তিনটের সময় তো হয়তো রিভিউটা ভালো লাগবে, তার থেকে বোর ফিল করতে শুরু করবে। তো সেটা দর্শকের ক্ষেত্রেও হচ্ছে। সেটা অ্যাক্সেপ্টেবিলিটির একটা প্রবলেম তৈরি হয় যদি নতুন কেউ কিছু করতে চায়, বা সেটা তো ছড়াতে হবে, হুম, তার জন্য তো একটা বিরাট অনেক পরিচালককে এগিয়ে আসতে হবে, অনেক ভাষার ছবি তৈরি হতে হবে, অনেক ডাইভার্সিফিকেশন দরকার, তবে দর্শক তৈরি হবে। কিন্তু সে প্রচেষ্টা এখানে কারণ নেই, এবং সেটা হয়ও না। সেটা অদূর ভবিষ্যতেও হবে কিনা জানি না, তবে অনেকে এগিয়ে আসছে, অনেক ইয়াং ফিল্ম মেকাররা খুব ভালো ভালো ছবি তৈরি করছেন, তবে ছবি তো প্রচার পাচ্ছে না, বুঝছে না। আমি আশাবাদী হবে। আর আমার কাছে মনোপলি আছে, মানে এখানে ওই কয়েকজন লোকের ছবি ভীষণভাবে চালানোর জন্য যা প্রচেষ্টা হয়, সাংবাদিক থেকে শুরু করে করে তারা ব্যবসা করেন, নিশ্চয়ই সেটা চলবে। কিন্তু বাকি ছবিগুলোকে নেগলেক্ট করা হয়, ভয়ানক নেগলেক্ট করা হয়। আর নেগলেক্ট করা দুটো কারণে, সাংবাদিকরা বোঝেনও না, তারা কি জানাতে, আমি সংখ্যা খুব কম যেগুলো নেগলেক্ট, ভালো ছবি ভালো ছবি সংখ্যা খুবই কম। অনেকে হুম, ইন্ডিপেন্ডেন্ট একদম। ছবি বানান, কিন্তু আমি সত্যি করে বলছি, বেশিরভাগই ট্র্যাশ। মানে চোখে দেখা যায় না যে এত খারাপ ইন্ডিপেন্ডেন্ট ছবি হয়। তো ফলে ইন্ডিপেন্ডেন্ট ছবি মানেই দারুণ ছবি সেটাও নয়। কিন্তু যারা ভালো ছবি বানাচ্ছেন তাদেরও উৎসাহ দেওয়ার জন্য আমাদেরও একটু ভাষাটা জানতে হবে। তারা কি ভাষায় কাজ করছেন, তাদের এক্সপেরিমেন্টটাকে কদর দিতে হবে, তাদের ন্যারেটিভটাকে বুঝতে হবে যে একইভাবে ন্যারেটিভ অন্যরকম ভাবে ন্যারেটিভও করা যায়। যেটা অনুরাগ কাশ্যপ প্রতিষ্ঠা করেছেন, যেটা অনেকেই এখন কাজ করছেন এতে। আহ, কানু বেহেল প্রতিষ্ঠা করেছে। তো এখানেও নিশ্চয়ই সানয় কুমার শশীধরন প্রতিষ্ঠা করেছে। এই আর কি, আমাদের এখানে কাউকে করতে হবে এরকম। বাংলা সিনেমায় আপনার মতে কে? এবং কেরালায়, জাস্ট টু হুম, অ্যাড ওয়ান থিং, কেরালায় আমি দেখেছি নিহারিকা,
মানে সাংঘাতিক পপুলার হয়ে গিয়েছিল। মানে তিল ধারণের জায়গা ছিল না কেরলে। আমার পরপর ৩টে শো হাউসফুল ছিল। ছবিটার ফিডব্যাক এমন গিয়েছিল ওদের ওখানে। সেক্ষেত্রে কলকাতায় তো সেরকম ভিড় হয়নি। কারণ কেরলা কিন্তু খুব সিনেমা শিক্ষিত একটা রাজ্য এবং জাতি। তো শিক্ষিত ইন একটা জেনারেল রাজ্য। হ্যাঁ, ইন জেনারেল শিক্ষিত। সিনেমাটাও খুব ভালো ওরা অ্যাপ্রিসিয়েট করেন। তো এত ভিড় যেখানে হচ্ছে মানুষ দেখে, সেখানে কলকাতায় নিজের ভাষার ছবি কোথায়? সেরকম তো লোক এলো না। এলো না মানে এখানকার সাংবাদিকরাও হয়তো সবাই সেভাবে প্রচার করেন। তবে হ্যাঁ, আমার পাশে অনেকেই আবার এট দ্য সেম টাইম অনেক সাংবাদিক খুব পাশে দাঁড়িয়েছেন। তারা খুব প্রশংসা করেছেন ছবি। কিন্তু আল্টিমেটলি দর্শক ম্যাটার। দর্শকরা সেইভাবে হয়তো ছবিটাকে নেননি বা দেখতে চাননি। যারা দেখেছেন তারা ৪ বার দেখেছেন। কল্যাণী থেকে এসে দেখেছেন, কাটোয়া থেকে এসে দেখেছেন। এরকমও লোক আছে। কিন্তু ওই নাম্বারটা আমি পৌঁছতে পারছি না অতজন লোকের কাছে। মানে ১ কোটি লোকের কাছে পৌঁছলে ১,০০,০০০ লোক হয়তো দেখবেন। আমি পৌঁছচ্ছি ১,০০,০০০ লোকের কাছে। লোক দেখছেন ১০০। জাস্ট উদাহরণ দিচ্ছি। তো প্রবলেম লাইজ দেয়ার। এই এই প্রথম দুটো প্রশ্ন, একটা একটা আপনি বলছেন যে বাংলা মানে বিভিন্ন হিন্দি ছবির বললেন, আপনার মনে হয় কি বাংলা ছবির এই ধারা চেঞ্জ করা, ভাষা চেঞ্জ করা কোন ডিরেক্টর আপনার মনে হয়? আমি এখন বলতে হবে না, যদি পুরো বাংলা সিনেমার পুরো টাইম লাইনটা দেখেন, যে কি আপনার মতে কোন পরিচালক আপনার আপনার মতে পার্সোনালি যে ভাষাটা অনেকে চেঞ্জ আছেন। করতে আমি পেরেছে? যেহেতু কারুর নাম করছি না পার্সোনালি, সেহেতু নাম করতে চাই না। আচ্ছা, কারণ হ্যাঁ, শুরুর দিকে প্রচুর পরিচালক আছেন। অনেক, অনেক আছে। আমি যে পার্টিকুলার কারোর নাম বেশ। করছি না, নাম করতে চাই না কারুর। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আপনার এইমাত্র এই যেটা কথা বললেন যে আপনার দর্শকের কাছে পৌঁছাতে পারছেন না, এই একটা গ্যাপ তৈরি হচ্ছে। আপনার একটা সিনেমা বানানো হচ্ছে, এই অবধি আপনার মনে হচ্ছে যে যতই বাধা বিপত্তি পেরিয়ে একটা প্রোডাকশন হচ্ছে, কিন্তু দর্শকের কাছে পৌঁছাতে পারছেন না। করোনা পোস্ট কোভিড একটা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর একখানা আমরা দেখতে পেলাম যে ওটিটি প্ল্যাটফর্মের ওয়াইড স্প্রেড একটা মানুষের অ্যাকসেপ্টেন্স পেলো, এবং তার জন্য আমার মতে ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে বিশ্বের বিভিন্ন মানুষ যেখানকার হলে, আমাদের মতো যারা বাইরেও থাকেন তারা বিভিন্ন হলে যেখানে আসে না, সেই সিনেমার সঙ্গেও সংযোগ ঘটলো। সেই এই যে বললেন যে ১,০০,০০০ মানুষের কাছে প্রথমে পৌঁছানোটা, ১০,০০,০০০ মানুষের কাছে পৌঁছানোটা প্রথমে জরুরি, তারপরে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটা মানুষের হাতে ছেড়ে দেওয়া যায়। কিন্তু এই যে পৌঁছানোটা, এটা খুবই খুবই ডিপেন্ডেন্ট অন দ্য মার্কেট, ডিপেন্ডেন্ট অন দ্য মিডিয়া, আরো সেভারাল আননোন এবং আনকন্ট্রোলেবল ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। এই ওটিটির আপনার কি মনে হয় কি এফেক্ট এসছে, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য এটা কতটা ভালো কতটা খারাপ? ওটিটি বেশিরভাগটাই আমি মনে করি ভালো। প্রথমত ছবির একটা ব্যবসার হুম, জায়গা তৈরি হয়েছে। ছবি যেমন হুম, বিলু রাক্ষস হলে যা লোক দেখেছিল তার ৫০ গুণ লোক বেশি দেখেছিল নেটফ্লিক্সে। নেটফ্লিক্সে ট্রেন্ডিং ছিল বিলু রাক্ষস ঠিক। ১ উইক। ১.৫ উইক ট্রেন্ডিং ছিল বিলু রাক্ষস। আমরা স্ক্রিনশটও নেওয়া আছে তার। তো এত ভালো তার রেসপন্স পেয়েছিলাম। এবং আমি যখন ইউটিউবে বিলু রাক্ষস দিয়েছিলাম অনলাইনে, ২৫ লক্ষ লোক দেখেছিল ৯ মাসে। ২৫ লক্ষ ভিউ হয়েছিল। তারপরে সেটাকে এখন অন্য একটা প্ল্যাটফর্মে আছে, ওটিটিতে ২টো প্ল্যাটফর্মে আছে, হইচইতে আছে এবং জি5 এ আছে বিলু রাক্ষস। তো সবসময় ভালো। এখন যেটা দেখা যাচ্ছে ছবি রিলিজ করার কিছুদিন বাদেও ওটিটিতে আসছে, ফলে একটা একটা ইকোসিস্টেম সুন্দর তৈরি হয়েছে, একটা ট্রেন্ড তৈরি হয়েছে, একটা স্ট্রাকচার তৈরি হয়েছে সিনেমা রিলিজে। সবই ভালো, আমি খারাপ, কিন্তু মুশকিল হচ্ছে এই ওটিটি গুলো আস্তে আস্তে এমন ব্যবসার দিকে ঝুঁকছে যে শুরুটা ওরা করেছিল যে সমস্ত ছবি এখানে একটা সুযোগ অন্তত পাবে। তারাও কিন্তু সেই সুযোগটা ২০০ কোটি, ২৫০ কোটি, ১৫০ কোটির ভিড়ে একটা ৩০ লাখ ৪০ লাখের ছবি কিন্তু আবার হারিয়ে যাচ্ছে। তো আমি জানি না সিনেমা কতদিন সার্ভাইভ করবে। অনেক আর্ট হারিয়ে যায়, মানে সিনেমা সার্ভাইভ করবে কিন্তু খুবই লার্জার দ্যান লাইফ সিনেমা হয়তো সার্ভাইভ করে যাবে। এবং আজও তো ইন্টারন্যাশনাল ডিরেক্টর যারা বেলা তার লাভলিয়া যারা সার্ভাইভ যখন করছেন, তখন মনে হবে কোয়ালিটিটা খুব ভালো করতে হবে সিনেমা, হয়তো তাহলে কিছুদিন আরো রিয়েলিস্টিক সিনেমা বা যে সিনেমা মানুষ সিরিয়াসলি বানাচ্ছেন কিছু সার্ভাইভ করবে, তার ক্রাফট যদি ভালো হয় এবং সেটা সার্ভাইভ করবে ওটিটির জন্য। এবং একটা আর্কাইভ হয়ে গেল তো একটা ছবি, এবং সেটা রয়ে গেল কোনো না কোনো দিন কারুর সাথে, কারুর দারুণ ভালো লেগে গেল, তিনি প্রচার করে দিলেন। একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ যে কোনো সময় হতে পারে একটা ছবি। একটা বড় উদাহরণ হচ্ছে টুম্বার্ড। যখন রিলিজ হয়েছিল তখন ছবিটি প্রায় কেউ দেখেননি। তারপরে নানান জায়গায় দেখার পর ছবিটার একটা দারুণ গ্রোথ তৈরি হয়, আবার রি রিলিজ করেছে এতদিন বাদে, প্রায় কত বছর বাদে আমি জানি না, ৫-৬ বছর বাদে রি রিলিজ করেছে ছবিটা। তো এই ৫ বছর। সম্ভাবনাগুলো ওটিটি কিন্তু, হ্যাঁ, ওটিটি কিন্তু জাগিয়ে দেয়।
তো OTT is a good good platform. আমার শেষের দিকে এই আলোচনার খুব মনোজ্ঞ আলোচনা হলো। আপনি যদি জানিয়ে দর্শকদের জন্য যে এইমাত্র যেটা বললেন সেটা আমার অন্যতম প্রশ্ন ছিল যে কোথায় আমরা বিলু রাক্ষস দেখতে পাবো? আমি জানিয়ে দিচ্ছি ইউটিউবে ছিল, আমি ইউটিউবে দেখতে পেয়েছি, কিন্তু এখন বোধহয় ওটা হইচইতে না এখন হইচই আছে, হইচইতে আছে জি5 বোধহয়, এ আছে, হইচই আছে, হইচই জি5 আর এ। জি5। আচ্ছা, আর আমরা যদি পিউপা এবং নিহারিকা এবং পার্সেল কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে পিউপা জানেন? আছে আড্ডা টাইমসে, পার্সেল আছে হইচইতে, আর নিহারিকা আসছে, আমি শিগগির জানাচ্ছি কোথায় আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাশিস দা। আমাদের সিনেমা নিয়ে এবং শিল্প নিয়ে ইন ডেপথ আলোচনা, আমার মনে হয় আমি দর্শক হিসেবে এবং ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দর্শক হিসেবে খুব কম পাই। আমার মনে হয় আমাদের দর্শকরাও তাই এগ্রি করবেন যে এত ডিটেলসে আমরা আলোচনা যদি করতে পারছি। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আশা করি সহজ পাঠের কালচার ভালচার সেকশনে আপনাকে আবার পাওয়া যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।